আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সাজেশনমূলক বেশ কিছু অঙ্ক করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর প্রয়োজনে খাতায় তুলে রাখবেন, যাতে করে পরীক্ষার আগে আরেকবার রিভিশন করে আপনারা পরীক্ষার হলে যেতে পারেন। নচেত কিন্তু মনে থাকবে না। আপনি হয়তো ভাবছেন যে মনে থাকবে, কিন্তু আসলে কয়েকদিন পরেই কিন্তু আপনি ভুলে যাবেন। ঠিক আছে, তো চলেন আমরা আমাদের আলোচনাটা শুরু করি। তো ৭৭ নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের ২/৩ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো দেখেন, আমাদের কিন্তু মোট বাঁশটা কত ফুট লম্বা? ২০ ফুট লম্বা। আচ্ছা, এটা কেটে দুভাগ করা হয়েছে যেন ছোট অংশ বড় অংশের ২/৩ হয়। তাহলে ছোট অংশটা বড় অংশের ২/৩। তাহলে আমরা ধরে নিলাম বড় অংশটা এক্স। তাহলে ছোট অংশটা কতটুকু হবে? ছোট অংশটা হবে হচ্ছে আপনার এই বড় অংশটার ২/৩, অর্থাৎ 3/2 খেয়াল করে দেখেন এই বিষয়টা বোঝেন কিনা। তাহলে আমি কি ধরলাম? আমি এটা ধরলাম যে এইটা হচ্ছে আমার বড় অংশ আর এটা হচ্ছে আমার ছোট অংশ। আমি একটু অন্য কালার ব্যবহার করে আপনাদের লিখে দিচ্ছি। তো এটা কি? এটা হচ্ছে বড় অংশ, এটা হচ্ছে ছোট অংশ। এই যে ধরাটা, এইটাই কিন্তু আপনারা ভুল করে ফেলেন অনেক সময়। তাই আমি একটু আবারও আপনাদেরকে বুঝাই দিচ্ছি। দেখেন, ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো। আমরা কিন্তু এই পর্যন্ত এখনও করিনি ক্যালকুলেশনটা। আমরা এ পর্যন্ত করেছি যে যেন ছোট অংশটা বড় অংশের, অর্থাৎ বড় অংশের ২/৩ হয়। তাহলে আমি যদি ধরি, আমি আবারও বোঝাচ্ছি, আমি যদি ধরি বড় অংশটা হচ্ছে আমার এক্স, তাহলে ছোট অংশটা হবে এক্স এর ২/৩, মানে কি 3/2 তাহলে এর যেহেতু, তার মানে অবশ্যই এটা কি হয়? এটা হয় 2x ভাগ হচ্ছে 3, কেননা এক্সটা উপরের সংখ্যা। যদি এখান থেকে আপনি ক্লিয়ার না বোঝেন, তাহলে আশা করছি এখান থেকে বুঝে গিয়েছেন। তাহলে আমরা এবারে সুন্দরভাবে জিনিসটা লিখে দিব যে ধরি বড় অংশটা হচ্ছে কত? এক্স। তাহলে আমাদের ছোট অংশটা হচ্ছে আমাদের 2x ভাগ হচ্ছে 3। এখন কিন্তু ইকুয়েশন বিল্ড আপ করা আপনাদের পক্ষে সহজ হয়ে গিয়েছে। কিভাবে সহজ? তার কারণ হচ্ছে আমরা বলতে পারি প্রশ্ন মতে বড় অংশ প্লাস ছোট অংশ এই দুটো মিলে হচ্ছে ২০ ফুট। দেখেন, এই যে ২০ ফুট লম্বা একটি বাঁশ বলা হচ্ছে, তো এই দুটো অংশ মিলেই তো ২০ ফুট হবে, তাই না? আর আরেকটা জিনিস আমি একটু মার্ক করে দিই শুরুতে, সেটা হচ্ছে আমাদের কিন্তু বের করতে বলেছে কি বলেন তো দেখি, ছোট নাকি বড়? আমাদের বের করতে বলেছে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট। আপনি আবার এক্স এর মান বের করে সরাসরি উত্তর বসায় দিবেন না কিন্তু, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেননা ছোট অংশ কিন্তু এখানকার 2x ভাগ 3। আমাদের কিন্তু এইটার মান বের করতে বলা হচ্ছে। কয়েকটা জায়গায় কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে, আমি সে কয়েকটা জায়গায় কিন্তু আপনাদের একটু মার্ক করে দিলাম। ঠিক আছে, তো এবার আমরা এটার ক্যালকুলেশন করছি। এখানে লসাগু কি হচ্ছে বলেন তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি লসাগু হচ্ছে 3, তাহলে 3x প্লাস হচ্ছে 2x ইকুয়াল টু কত? 20। তো 20-র নিচে 1 রয়েছে। আচ্ছা, আমরা একটু পরের লাইনে করি। 3 আর 2 কত? 5, তার মানে 5x ভাগ 3 ইকুয়াল টু হচ্ছে 20। তো 20-র নিচে 1 যদি থাকে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে 1 দ্বারা যদি আমরা 5x-কে গুণ করি, তাহলে হয় 5x ইকুয়াল 3 দ্বারা 20-কে গুণ করলে 3 20-এ 60। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হবে? 60 ভাগ 5, তার মানে 12। তাহলে আমরা কিন্তু 12 পেয়ে গিয়েছি। এই 12 যদি অ্যান্সারে থাকতো, অনেকেই কিন্তু ভুল করে সে 12 দাগিয়ে দিত অ্যান্সারে। ভাগ্যিস অ্যান্সারে 12 নেই। যদি থাকতো, আমি আবারও বলছি, অনেকে কিন্তু এভাবে দাগানোর পরে চিন্তা করতো যে কি, মানে দাগানো শেষ চিন্তা করছে যে ছোট অংশটা চেয়েছে, তার কিন্তু 1 নম্বর পাওয়ার বদলে 0.25 বা 0.5 মাইনাস হয়ে গেল। এইটা কিন্তু আপনাদের করা যাবে না পরীক্ষার হলে। ঠিক আছে, তো দেখেন 2x ভাগ 3, তো x এর মান কত? 2 ইন্টু 12 ভাগ হচ্ছে 3, তাহলে 3 4 12, 4 দুগুণ কত? 8। তাহলে দেখেন ছোট অংশটা হচ্ছে 8 ফুট। ওকে, জাস্ট এভাবেই। আমি একটু সময় নিচ্ছি ঠিকই, কিন্তু অঙ্কটা ঠিকভাবে বুঝছেন কিনা সেটাই হচ্ছে কিন্তু আসল কথা। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং 7তম পদ 60 হলে 12তম পদটি কত?
আমরা চাইলে এটা সূত্র প্রয়োগ করেও করতে পারি, সমান্তর ধারার সূত্র রয়েছে আমাদের, ঠিক আছে। আবার আমরা মুখে মুখেও করতে পারি, যেহেতু 12তম পদ, তো 12তম পদ পর্যন্ত পৌঁছাতে আসলে খুব একটা বেগ পেতে হবে না আমাদের। তো অঙ্কটা আমরা একটু দেখি যে একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9, তার মানে একটা পদ থেকে আর একটা পদের হচ্ছে বিয়োগফল হচ্ছে 9, এটা মানে এটা বোঝায়। সপ্তম পদ হচ্ছে 60, তাহলে সপ্তম পদ যদি 60 হয় তাহলে সপ্তম পদ ইকুয়াল আমাদের বলা হচ্ছে 60। তাহলে অষ্টম পদটা কত? তাহলে যেহেতু সাধারণ অন্তর 9, তাহলে 60 থেকে 9 বৃদ্ধি পাবে, তার মানে 69 হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন, এভাবে প্রত্যেক পদে পদে 9 করে যদি আমরা বৃদ্ধি করি তাহলে 69 আর 9 কত হবে বলেন তো? 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 78 হবে। এরপরে 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87 হবে। ওকে, আমি কিন্তু আঙ্গুলে হিসাব করছি। 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96 হবে। 96 পরে 97, 98 হচ্ছে 99, 100, 1, 2, 3, 4, 5, তাহলে 105 হবে। আমরা একটু গুণি আসলে কততম পদ আমরা বের করলাম। এটা হচ্ছে সপ্তম পদ, এটা হচ্ছে অষ্টম পদ, এটা হচ্ছে নবম পদ, এটা হচ্ছে দশম পদ, এটা হচ্ছে 11তম পদ, ওকে, এটা হচ্ছে 12তম পদ। তো আমরা 105 বের করেছি, 12তম পদ। দেখেন খ নম্বরই কিন্তু সঠিক উত্তরটা রয়েছে। এখন আপনি যদি বলেন যে এইখানে 12তম পদ না চেয়ে যদি বলতো 45তম পদ কত, তাহলে কি আমি এভাবে বের করতাম? না, তাহলে আমি এভাবে বের করতাম না, বা আপনারাও এভাবে যদি বের করতে চান তাহলে কিন্তু বোকামি হবে পরীক্ষার হলে, কেননা বেশ কিছুক্ষণ সময় কিন্তু তখন লেগে যাবে। তখন কি করবেন? তখন আপনাদের কিন্তু অবশ্যই সূত্র প্রয়োগ করে করতে হবে। সূত্রটা কি আমি একটু লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে শেষ পদ বা n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু হচ্ছে d, ঠিক আছে। আমাদের কিন্তু এভাবেই জাস্ট হচ্ছে মানে হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করেই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। এখানে কিন্তু আমাদের হচ্ছে বলা আছে সপ্তম পদ 60 হলে সপ্তম পদটা কিন্তু 60 বলা আছে, অর্থাৎ n এর মান যদি হচ্ছে মানে আমরা যদি বলি মানে 7 মানে পদসংখ্যা, তাই না? সপ্তম পদটা যদি 60 হয় তাহলে n এর মান যদি 7 হয়, আর হচ্ছে আমাদের মানে তাহলে সপ্তম পদটা হলো শেষ পদ, এখানে এটা হবে 60, আর সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর 9, তাহলে আমরা এখানে 9 বসাই দেব। বসাই দিয়ে আমরা কিন্তু প্রথম পদটা কত ছিল সেটা কিন্তু বের করে ফেলতে পারবো, তারপরেই আমরা কিন্তু 12তম পদটা এখান থেকে নির্ণয় করতে পারবো। তো যাই হোক, অনেক বেশি সময় লাগবে এগুলো করতে বা বোঝাতে, তো এই জন্য আমি আজকে করে দিচ্ছি না, অন্য কোনো দিন আমি ডিটেলস বোঝাই দিব বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করি, আমি করেই দিই। আপনারা হয়তো ভাবছেন যে স্যার হয়তো এই অঙ্কটা পারে না বিধায় করে দিচ্ছে না এই মুহূর্তে, আমি করেই দিই, দেখেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু অন্য কালার ব্যবহার করে দিচ্ছি। তো দেখেন, যেহেতু আমি হচ্ছে এগুলো মান বসিয়েছি, তাহলে দেখেন 60 ইকুয়াল a প্লাস, আচ্ছা 7 থেকে 1 বাদ দিলে হচ্ছে 6, 6কে 9 দ্বারা গুণ করলে 6 নং 54, তাহলে 54। আচ্ছা, সুতরাং এর মান কত হবে বলেন তো? 60 থেকে 54 মাইনাস করলে 6, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের প্রথম পদ। এ মানে কিন্তু প্রথম পদ। তাহলে সুতরাং এবারে 12তম পদটা আমাদের বের করতে বলা হচ্ছে, তাহলে আবারও আমরা লিখব শেষ পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু কত? d, ঠিক আছে। তাহলে আমরা এবার মানটা বসাই দেব। শেষ পদ যেহেতু 12তম পদটাই শেষ পদ, তার মানে 12তম পদটা কিন্তু পদ সংখ্যা, তাই না? তাহলে আমাদের n এর মান, আর শেষ পদটা কিন্তু বের করতে বলেছে যে 12তম পদটা কত, তার মানে এখানে শেষ পদটাই কিন্তু অ্যান্সার হিসেবে দেয়া রয়েছে। তাহলে ইকুয়াল এর মান 6 প্লাস এন এর মান হচ্ছে 12, যেহেতু 12তম পদ চেয়েছে, -1 ইন্টু ডির মান হচ্ছে 9, তাহলে 6 প্লাস 12 থেকে 1 গেলে 11, 9 11 কত? 99, 99 আর 6 কত? 105। এই যে দেখেন 105 কিন্তু চলে এসেছে। তবে যারা সমান্তর ধারার এই সূত্র সম্পর্কে অবগত নন তারা কিন্তু বুঝতে পারবেন না যে কেন এভাবে হলো, ঠিক আছে? এই জন্য একটু সময় নিয়ে শিখতে হবে বিষয়গুলো। তো এটা আমি মুছে দিচ্ছি। তবে এ পর্যায়ে একটু বলি যে যারা চাকরির গণিত আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান নিবন্ধন পরীক্ষার জন্য, সেটা সামনে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলেন অথবা নবম বিজ্ঞপ্তি বলেন, যে নামেই এটা প্রকাশিত হোক না কেন, সেখানে তো গণিতের একটা ব্যাপক ভূমিকা রয়েছে প্রিলিমিনারি অংশে, তাই না? অর্থাৎ এখন তো প্রিলি রিটার্ন একসাথেই 200 নম্বরের এমসিকিউ, এরপরেই সরাসরি ভাইবা। আর এখন কিন্তু চাকরি মানে পরীক্ষায় টিকলেই চাকরি হয়ে যাবে, ব্যাপারটা এরকম কিছুটা, ঠিক আছে? আর বেশ কিছু সংখ্যক প্রার্থীকে প্যানেলে রাখা হবে, যদি কেউ জয়েন না করে তাহলে সেখান থেকে যেন তারা জয়েন করতে পারেন।
তো এভাবে করা হচ্ছে। আর যারা প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারপরে হচ্ছে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান, এ সমস্ত প্রতিষ্ঠানের হচ্ছে সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ পদে যারা আবেদন করবেন এবং গণিত অংশটা যাদের প্রবলেম, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা, এই দুটোতে কিন্তু মিনিমাম হচ্ছে 15 নম্বর আসবে, সর্বোচ্চ 20ও আসতে পারে, যেহেতু 80 নম্বরের পরীক্ষা হবে। তো এই জন্য গণিত অংশটা যাদের মানে প্রবলেম রয়েছে তারা অবশ্যই একটা কোর্স করে নিতে পারেন। আমি খুব দ্রুত এই কোর্সটা শুরু করব। কোর্সে জয়েন করার জন্য আপনারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। বেশ কিছুদিন ধরে এই কোর্সটা চলবে, মোটামুটি 55+ লাইভ ক্লাস পাবেন, পাশাপাশি প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, যেগুলো আপনি ডাউনলোড করেও রাখতে পারবেন আপনার কাছে। প্রয়োজনীয় সংখ্যক PDF শিট আপনি পাবেন। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি সব কিছুই কিন্তু সেখানে করানো হবে। ঠিক আছে, যদি জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে নক দেবেন। কেবল যাদের প্রয়োজন তারাই নক দেবেন, আদারওয়াইজ কারো নক দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, 79 নম্বর অঙ্কটা দেখেন, আমি একটু দ্রুত করাচ্ছি, আজকে একটু স্লো হয়ে গিয়েছি। তো দেখেন 2 × 3 × 0.5 ভাগ হচ্ছে 1.5 যদি হয়, তাহলে হচ্ছে মানে ক্যালকুলেশন করলে বা সরল করলে কত আসবে। তাহলে 2 গুণন 3 গুণন 0.5 আর নিচে কত, নিচে হচ্ছে 1.5। তো মনে রাখবেন দশমিকের পরে যত ঘর উপরে, দশমিকের পরে যত ঘর নিচে যদি এটা থাকে তাহলে আমরা দশমিক উঠাই দিতে পারি। এই সংখ্যাটা কি হবে সেটা কিন্তু যায় আসে না, এটা 5, এটা 3 হতে পারে, 7 হতে পারে, কিন্তু তারপরেও আমরা দশমিক তুলে দিতে পারবো, প্রবলেম নেই। তাহলে 2 গুণন 3 গুণন 5 আর নিচে কত হবে, নিচে হবে 15। কাটাকাটি করলে 3 5 এ 15, 3 3 কাটা, তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে, 2। এই যে দেখেন গ নম্বর অপশনে আমাদের 2 রয়েছে। 80 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি যে 1 কুড়ি আম 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করা হলো। এর ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হতো। খুবই ইজি একটা অঙ্ক। তাহলে 400 টাকায় ক্রয় করে 5% লাভ করা হয়েছে, তাহলে 400 টাকা ক্রয় মূল্য গুণন 5% লাভ, তাই না? তাহলে 400 এর 5% কত হয়, উপরে 5 তার নিচে 100, 2 কাটা, তাহলে 4 5 এ 20, তার মানে 20 টাকা আমার কি হলো, 20 টাকা আমার লাভ হয়েছে বা 20 টাকা লাভ হয়েছে। এবার বলা হচ্ছে এর ক্রয় মূল্য যদি 5% কম হতো তাহলে কত টাকা লাভ হতো আসলে। আচ্ছা, ক্রয় মূল্য 5% কম হওয়া মানে কি, ওই 20 টাকা যদি কম হতো ক্রয় মূল্যটা, তাহলে ক্রয় মূল্য 380 টাকা হলে হচ্ছে এখানে আরও 20 টাকা লাভ থাকতো, তাহলে 20 আর 20 কত, 40 টাকা লাভ। আপনি হচ্ছে মুখে মুখেও কিন্তু এই ধাঁচের অঙ্ক করে ফেলতে পারেন। তবে যদি আপনি আবার হিসাব করেন যে 5% যদি কম হতো তাহলে 380 টাকা হতো, এখান থেকে আবার 5% লাভ, বিষয়টা কিন্তু একটু গোলমেলে হয়ে যেত তখন। ওকে, তো এই জন্য এভাবেই চিন্তা করা বুদ্ধিমানের কাজ। আপনি বেশি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে গেলে অঙ্কও কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাবে। এই জন্য তারা যেভাবে দিয়েছে, একটু ভাষাগত কম বেশি হতে পারে, আসলে অস্বাভাবিক কিছু না। তারা যেভাবে দিয়েছে আপনি সেভাবেই অ্যান্সারটা বের করবেন সোজাসাপটাভাবে। এবারে এটা দেখেন 81 নম্বর অঙ্কে বলা হচ্ছে কি 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি। এটাও কিন্তু আদতে ধারার একটা অঙ্ক, তবে বোঝা যাচ্ছে না যে ধারার অঙ্ক, এটা এখান থেকে বের করে নিতে হবে। তো 200 থেকে 500, তার মানে আমরা 200 ধরলাম এবং 200 থেকে 500 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কয়টি আছে। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, আমরা যদি 200কে বিবেচনায় নেই, 200কে তো আর 7 দ্বারা ভাগ করা যায় না। আচ্ছা, 201কে কি 7 দ্বারা ভাগ করা যায়? আমরা যদি একটু ভাগ করার চেষ্টা করি তাহলে 7 দুগুণ 14 থাকবে কত, 6, 61 যায় না। 202কে কি 7 দ্বারা ভাগ করা যায়? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7 দুগুণ 14 থাকবে কত, 6, 62 যায় না। কিন্তু 203 যদি হতো তাহলে এটাকে আমরা 7 দ্বারা ভাগ করতে পারতাম। বুঝতে পারতেছি যে 3 হলে 7 নং 63 হতো। তাহলে 7 দ্বারা ভাগ করেন, 7 দুগুণ 14 থাকলো 6, 63, 7 নং 63। তার মানে 203কে 7 দ্বারা ভাগ করা যায়। আমরা পেয়ে গেলাম যে 203কে 7 দ্বারা ভাগ করা যায়। এবার আসেন 500কে তো আর 7 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 499কে 7 দ্বারা ভাগ করা যায় কিনা আমরা একটু দেখি। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যায় না। তাহলে 498কে 7 দ্বারা ভাগ করা যায় কিনা, তাহলে 7 না, যায় না। 497কে যায় কিনা, যেতে পারে। তাহলে 7 দ্বারা 7 সাথে 49 দিয়ে দিলাম, আর হচ্ছে থাকলো 7, 7 1 7 মিলে গেল, তাহলে 71। তার মানে আমরা বলতে পারি এখানে 497কে 7 দ্বারা যায় আর 203কে 7 দ্বারা যায়। তার মানে শুরুর সংখ্যাটা 203, তারপরে শেষের সংখ্যাটা 400 কত, 97। তাহলে বিষয়টা এরকম যে এই সংখ্যাটা এরকম, তারপরে 203-এর পরে 210কে তাহলে 7 দ্বারা ভাগ করা যায়, 217কে তাহলে 7 দ্বারা ভাগ করা যায়, ডট ডট ডট, শেষের সংখ্যাটা হচ্ছে 497।
তো এখন এটা কিন্তু সমান্তর ধারার একটা অঙ্ক হয়ে গিয়েছে। এখন এখানে কতগুলো সংখ্যা বা কতগুলো পদ আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে সূত্র প্রয়োগ করতে পারি, একটু আগেই শিখেছি, শেষ পদ ইকুয়াল a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখেন সব অঙ্ক তো আর সহজ হবে না, কিছু অঙ্ক তো কঠিন হবেই, তাই না? তো তাহলে শেষ পদ আমাদের বের করতে মানে শেষ পদ আমাদের এখানে আছেই 497, তাহলে বসাই দিলাম 497। এ প্রথম পদ, তার মানে 203 প্লাস এন, এর মান বের করতে চাই, কয়টা সংখ্যা আছে বা পদ সংখ্যা, মাইনাস হচ্ছে 1 বিয়োগ ডি এর মান কত, সাধারণ অন্তর তো 203 থেকে 210, 10 থেকে 3 বিয়োগ করলে বা 17 থেকে 10 বিয়োগ করলে 7, তাহলে সাধারণ অন্তর 7 বসাই দিলাম। তাহলে 497 থেকে 203 মাইনাস হয়ে গেল, এটা এদিকে চলে গেলে মাইনাস, তাহলে 7n মাইনাস 7 তাহলে 97, তাহলে 3 আছে 7, তাহলে 4, 0 আছে 9, তাহলে 9, 2 আছে 4, তার মানে 2 ইকুয়াল টু হচ্ছে 7n মাইনাস 7, এই 7 এইদিকে আসবে, তাহলে 294 যোগ 7 ইকুয়াল টু 7n, তাহলে কত হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে 7 4 11 1 হাতে কত 1, 9 একে 10, 10 0 হাতে 1, 2 একে 3, 301 ইকুয়াল টু কত 7n, তাই না? তাহলে আমরা 301কে দেখি 7n দ্বারা ভাগ করা, 7 দ্বারা ভাগ করা যায় কিনা। তাহলে আমরা এখানে লিখতে পারি n ইকুয়াল টু 301 ভাগ হচ্ছে 7। আমরা একটু ভাগ করে দেখি ভাগ করা যায় কিনা। 4 7 28, তাই না? থাকলো 2 21, তাহলে 3 7 21, তাহলে 43, তাহলে 43টা এখানে পদ রয়েছে। আপনি আরও হয়তো অন্য অনেকভাবেই বের করতে পারবেন, তবে এটাই হচ্ছে এটার সঠিক প্রসেস। আপনি যদি লিখিত পরীক্ষার জন্য বের করতে চান তাহলে এইভাবেই কিন্তু আপনাকে বের করতে হবে। তো এই প্রসেসটা দ্রুত করা সম্ভব যদি আপনার আগে থেকেই এটা জানা থাকে, আদারওয়াইজ কিন্তু অনেকটা সময় লাগবে। তো যেমনটা বলেছি, পরীক্ষার হলে সব অঙ্ক তো আর সহজ থাকবে না, সহজ অঙ্ক খুব বেশি থাকবে। তারপরে ধরেন যদি 20টা অঙ্ক থাকে, তার মধ্যে সহজই থাকবে 10-12টা, মিডিয়াম টাইপের থাকবে 4-5টা, আর 2-3টা হয়তো কঠিন টাইপের থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। ওকে, এই জন্য সহজগুলো মিডিয়ামগুলো আগে করে শেষে আপনারা কঠিন অঙ্কগুলোতে হাত দিবেন। 82 নম্বর অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে অঙ্কটাতে? বলা হচ্ছে কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান। তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি x এর 7-এর 2 অংশ 64 এর সমান। এই যে দেখেন ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেল। এটা করাই আপনাদের জন্য কিন্তু চ্যালেঞ্জিং। এটা যদি করতে পারেন তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে বা উপরে হবে 2x ভাগ 7 ইকুয়াল কত 64। তো 64-র নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, তাহলে 2x ইকুয়াল টু 64 গুণন 7 আমরা লিখতেই পারি, আর গুণ বা বজ্রগুণ যেটাকে আমরা বলি। তাহলে x ইকুয়াল টু উপরে 64 গুণন 7, তার নিচে কত, তার নিচে 2, তাহলে 32 দুগুণ 64, তাহলে 7 দুগুণ কত, 7 দুগুণ 14, 4 হাতে কত, হাতে হচ্ছে আমাদের হলো 1, আর 3 সাথে হচ্ছে 21, আর 1-এ 22, তাহলে কত হচ্ছে বলেন তো 224। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এটা দেখেন, একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে ওই বৃত্তের পরিধিস্থ কোণ কত হবে। তো এটা যেহেতু বৃত্ত সংক্রান্ত একটা সমস্যা, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এবং এই বৃত্তের সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা, এবং এই বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেটার নাম কেন্দ্রস্থ কোণ, আর এই পরিধির সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটার নাম পরিধিস্থ কোণ। ঠিক আছে? তো এখন আমরা একটা বৃত্ত চাপ না অঙ্কন করলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না, দুঃখিত। তো দেখেন আমরা যেখানে ছিলাম কন্টিনিউ করছি। তো এখান থেকে আমরা যদি একটা বৃত্তচাপ কল্পনা করি, ধরেন এটা হচ্ছে একটা বৃত্তচাপ, ঠিক আছে? এই চাপে যদি আমরা এখান থেকে একটা হচ্ছে রেখা এবং এখান থেকে একটা রেখা টানি, এবং উপরের দিকে যদি আমরা একটা পয়েন্ট ধরে, এই বরাবর একটা পয়েন্ট ধরে যদি আমরা এটাকে সংযুক্ত করে দেই, তাহলে কিন্তু আমাদের বৃত্তস্থ এবং হচ্ছে আমাদের হচ্ছে আমাদের কেন্দ্রস্থ এই দুটো কোণ কিন্তু আমরা পেয়ে যাব। তো আমি কিন্তু বললাম যে একটা কোণের নাম হচ্ছে আমাদের কি কোণ, একটা কোণের নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর একটা কোণের নাম হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণের আরেক নাম হচ্ছে পরিধিস্থ কোণ। ঠিক আছে? পরিধিস্থ কোণ, যেটা আমাদের পরিধিস্থ কোণটা এখানে উৎপন্ন হয়, আর কেন্দ্রস্থ কোণটা এখানে উৎপন্ন হয়। তো মনে রাখবেন এই কোণটা যতটুকু হবে এটা হবে তার অর্ধেক। এটা যদি 1 হয় এটা হবে 2। বোঝা যাচ্ছে? তাহলে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে
20 ডিগ্রি, তাহলে এটা হলো কেন্দ্র, এখানে উৎপন্ন হয়েছে 120 ডিগ্রি, তাহলে তার অর্ধেক কত হবে? 60 ডিগ্রি। তো দেখেন 60 ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এভাবে যদি আপনি বুঝে করেন তাহলে কিন্তু আপনার মনে থাকবে অনেক দিন এবং আপনি কিন্তু সহজে ভুলবেন না। কিন্তু যদি মুখস্থ করেন যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কথাটা মাথা থেকে চলেও যেতে পারে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ওকে, তো এরকম চিত্র আপনারা ক্লাস 8-এ 9-10-এ নিশ্চয়ই দেখেছেন এবং সেখানে যদি ভালো করে শিখতেন তাহলে কিন্তু অনেকেই শিখেছেন, কিন্তু যারা শেখেননি তাদের কিন্তু একটু আবারও চাকরির পরীক্ষার জন্য ভালো করে শিখতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।